স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আমাদের আজকেও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাথে এর মধ্যে যুক্ত আছেন অনলাইনে সিনিয়র সাংবাদিক এলাহি নওয়াজ খান। অনেক ধন্যবাদ এলাহি নওয়াজ খান যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে। এবং স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অনেক ধন্যবাদ রাশেদ খান এবং স্বাগত ৭১ জার্নালে। এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ ৭১ জার্নালে সময় দেওয়ার জন্য। রাশেদ খান, একটু যদি ছোট করেই জানতে চাই, যেহেতু আগামীকাল আপনাদের সিদ্ধান্ত হবে যে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছে, আমরা অনেক নামই শুনেছি, সেই জায়গায় জানতেই চাই শেষ পর্যন্ত কার নাম আপনারা চূড়ান্ত করলেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, এর আগে স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে সেই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ তারা এই দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন। তো আমার মনে হয় সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেকের সাথে আলোচনার ভিত্তিতে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীকাল সেটি তিনি জানাবেন। তবে এতটুকু বলতে চাই, দেখেন, এর আগে তিনি যেভাবে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, ডেপুটি স্পিকার এবং স্পিকার যেভাবে আসলে নির্ধারণ করেছিলেন, এটি নিয়ে জনগণের এক ধরনের আস্থা তৈরি হয়েছে যে তিনি এমন কাউকে দায়িত্ব দিবেন তিনি আসলে প্রকৃতপক্ষে জাতির অভিভাবক হয়ে উঠবেন। এখনো পর্যন্ত কয়েকজনের নাম আলোচনায় আছে এবং আমার কাছে মনে হয় যাদের নাম আলোচনায় আছে তারা বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের অপোজিশনে যারা আছে তারা হয়তো যারা বিএনপি করেছে বা বিএনপির নেতৃত্ব তাদেরকে হয়তো তারা অযোগ্য মনে করেন, কিন্তু এদেশের জনগণ বিএনপিকে এবং বিএনপির নেতৃত্বকে যোগ্য মনে করে, যে কারণে বিএনপিকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। আমি এটিকে ক্ষমতা বলতে চাই না, বিএনপিকে এদেশের জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে এবং জনগণের ভোটে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখনো পর্যন্ত জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করছেন। দেখেন, রাষ্ট্রপতি অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে বলবে যে রাষ্ট্রপতি তো আমরা অতীতে দেখেছি পুতুলের মতন, কিন্তু রাষ্ট্রপতি আসলে প্রকৃতপক্ষে দেশের সংকটে তাকে যে হাল ধরতে হয়, জাতিকে নির্দেশনা প্রদান করতে হয়, সেটা কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। হ্যাঁ, আমাদের এই সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু যে সময় জাতি সংকটে পড়ে সে সময় রাষ্ট্রপতি তিনি আসলে শেষ আশ্রয়স্থল এবং তিনি সমাধান দিয়ে থাকেন। এবং অতীতের অনেক বলা যায় যে তিক্ত অভিজ্ঞতাও আছে, অর্থাৎ রাষ্ট্রপতি যিনি হবেন তাকে অনেক বেশি দায়িত্বশীল, সবার কাছে গ্রহণযোগ্য এবং তার সততা নিয়ে যাতে কেউ দায়িত্বে যাওয়ার পরে প্রশ্ন তুলতে না পারে। যেমন আমাদের মাননীয় স্পিকার যিনি ছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, দেখেন তিনি যেভাবে আসলে জাতীয় সংসদকে ডিল করেন। আমাদের অপোজিশন অনেক বিষয় নিয়ে সমালোচনা করলেও, সরকার পতনের হুমকি দিলেও, তারা আবার আমাদের স্পিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, আমাদের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা আমাদের স্পিকার সাহেবকে নিয়ে ওই অর্থে কোনো সমালোচনা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তো আমি এতটুকু আমাদের অপোজিশনকে বলতে চাই যে আগামীতে রাষ্ট্রপতি হিসেবে যিনি আসতেছেন এটি একটি বড় চমক এবং যাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে আমার কাছে মনে হয় তিনি জাতির যোগ্য গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এবং এর জন্য আমি সবাইকে আস্থা রাখার
আহ্বান করছি। আস্থা রাখার কথা আপনি বলছেন এবং যোগ্য ব্যক্তি, এটা সাধারণ মানুষের সবারই আসলে এই যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা, এগুলো নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন থাকে এবং আমরাও চাই তিনি কার্যকর আসলে অবস্থায় থাকবেন। ফরিদুল হক, সেটি হচ্ছে আপনারা 11 দলীয় জোট থেকে আমরা জানি যে অলি আহমেদকে আপনারা মনোনয়ন দিয়েছেন। যেটি আসলে জানবার, অনেকেই বলছেন যে উনি তো একসময় আসলে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, এরপর আপনাদের সাথে আছেন, অনেকটা বিএনপির সাথে টেক্কা দেবার জন্য আপনারা ওনাকে বেছে নিয়েছেন, আসলে কি তাই? জি, ধন্যবাদ। না, টেক্কা দেওয়ার মানে যাকে দিয়ে টেক্কা দেওয়া সম্ভব তাকেই তো দিতে হবে, এটাই তো হওয়া উচিত, তাই না? এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে টেক্কার মধ্যে যে সরকারি দল যে একটা চ্যালেঞ্জে পড়েছে, এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই। আমি আপনার ইন্টারেস্টিং কয়েকটা তথ্য দিলে আপনি জিনিসটা ধরতে পারবেন। সেটা হচ্ছে চিফ হুইপ কিন্তু অলরেডি বলেছেন যে সরকারি দলের সদস্যদের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। অলরেডি ওনাকে এটা বলতে হচ্ছে কেন? তার মানে উনি আশঙ্কা করছেন যে কেউ কেউ বাইরে ভোট দেওয়ার চিন্তা হয়তো করছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে চিফ হুইপ যেটা বলেছেন এটা আইনগতভাবে ঠিক না, এইটা বেআইনিও বলা যেতে পারে, কিংবা ওনার এই হুঁশিয়ারিটা অবৈধও বলা যেতে পারে। কেন? কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এটা একটা বিশেষ অধিবেশন বসতেছে, এটা কিন্তু মানে ওইরকম অধিবেশন না। সংসদ অধিবেশন বসবে হচ্ছে 27 তারিখে, রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে কিন্তু 20 তারিখে, এবং ওইটাতে কিন্তু সভাপতিত্ব স্পিকার করবেন না, সিইসি করবেন, খেয়াল করেন। এবং সংবিধানের কোথাও কিন্তু এইটার ক্ষেত্রে ওই 70 অনুচ্ছেদ প্রযোজ্য এরকম বলা নেই। তার মানে ইভেন আমাদের যিনি 11 দলীয় জোটের যিনি প্রার্থী কর্নেল অলি আহমেদ, উনি যদি চান, উনি চাইলে সরকারি দলের প্রার্থীদের কাছে উনি গণসংযোগ ওপেনলি করতে পারেন, তাদের কাছে ওপেনলি উনি ভোট চাইতে পারেন। এবং মানে কি বলে, নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয়ের মানে উচিত হচ্ছে, কিংবা তাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে এই ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে গোপন রাখা, যাতে করে কে কোথায় ভোট দিচ্ছে সেটা যাতে ওপেন না হয়, প্রত্যেকের গোপনীয়তা যাতে নিশ্চিত হয়, এইটা কিন্তু আছে। তো চিফ হুইপ যখন হুঁশিয়ারিটা দিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে যে ওনারা আসলে কিছুটা শঙ্কিত, যেহেতু কর্নেল অলি আহমেদ সাহেব একেবারে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 25শে মার্চ থেকে ওনার মানে যাত্রা শুরু বলা যায়, বাংলাদেশের পলিটিক্যাল যাত্রা। তো উনি তো আসলে অন্যতম বর্ষিয়ান একজন মানুষ। তো সেই জায়গাতে সম্ভবত সরকারি দলে এখানে একটু ঘাবড়ে গেছে, এই জন্যই ধরেন চিফ হুইপ আগ বাড়িয়ে এসে ধরেন আইন ভঙ্গ করে হুঁশিয়ারিটা দিচ্ছেন আর কি। সো এটা একটা দিক। আর একটা দিক সেটা হচ্ছে যে আমরা যেটা আমাদের জন্য যেটা ভালো হতো সেটা হচ্ছে যে ইন দ্য মিন টাইম আমরা যেই অ্যারেঞ্জমেন্টটা নিয়ে আমাদের কি বলে যে ঐক্যমত অন্তত আছে, জুলাই সনদে আমাদের যে ঐক্যমতগুলো আছে সেইগুলো যদি আমরা বাস্তবায়ন করে ফেলতে পারতাম তাহলে আরো ভালো হতো। যেটা এই ইস্যুটা নিয়ে আমি এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, এই ইস্যুটাই থাকতো না। কারণ তখন বিএনপি যেভাবে চেয়েছে সেভাবে যদি আর্টিকেল 70 সংস্কার হয়, তাহলে কিন্তু এই ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের কোনো বাধা নেই, ওনারা চাইলে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন, তাতে করে ওনার পদ যাবে না। সো এই সুযোগটা ছিল। পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা কিন্তু বিএনপির 31 দফাতে আছে, ওনারা জুলাই সনদে এটাতে একমত হয়েছেন, কি বলে তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে যে এই যে সেপারেশন অফ পাওয়ার, আপনি একটু আগে যেটার কথা বললেন, তো রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাংলাদেশে একরকম একটা কাগুজে পদ, কিন্তু রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রের অনেকগুলো প্রাতিষ্ঠানিক দায়িত্ব আমরা দিতে চাই। এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, এই যে কারণে আর্টিকেল 70 দিয়ে চিফ হুইপ সাহেব হুঁশিয়ারি দিতে পারলেন, সেই আর্টিকেল 70-র মধ্য দিয়েই শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের তো আমরা এইভাবে আমরা চাইনি। আমরা চাইছি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতিকে আপনি আরো বেশি পাওয়ার দিবেন, সেই জন্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আপনার আরো কি বলে যে উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবেন, এই ধরনের একটা প্রস্তাব আছে। পাশাপাশি আরো যে নির্বাচিত প্রতিনিধি যারা স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধি, সেটা নিয়েও আলোচনা হয়েছিল। যাই হোক, ওটা শেষ পর্যন্ত সেটেল হয়নি। কিন্তু মূল প্রশ্ন সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দিতে হবে। যেভাবে আছে এইভাবে হলে এটা এই রাষ্ট্রপতি আসলে শেষ পর্যন্ত একটা কাগজের রাষ্ট্রপতি হিসেবে। এখন ইলাহি নওয়াজ খান, আমরা তো জুলাই সনদে দেখেছিলাম যে এই বিষয়টি সামনে এসেছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার যে ভারসাম্যর বিষয়টি, কিন্তু 20 তারিখে যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, আমরা তো আসলে সেই প্রক্রিয়ার মধ্যে কি নতুন রাষ্ট্রপতিকে পাবো? কারণ জুলাই সনদের বিষয়টা এখনো ফয়সালা হয়নি। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
ইতিমধ্যে যে কথাটা এসছে যে টিক্কা দেওয়ার জন্য 11 দল নমিনেশন দিয়েছে কিনা, আমি বলবো যে 17 বছরের যে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন পর একটা চমৎকার পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে মনে হয় যে অপোজিশনের প্রার্থী দেওয়াটা গণতন্ত্র আরো শক্তিশালী করবে। দ্বিতীয়ত হলো যে জুলাই সনদের বিষয়টি। জুলাই সনদের ব্যাপারে আমার যেটা মনে হলো, বারবার বিএনপি থেকে বলা হয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং সেটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। তার মনে হতো যে ইতিমধ্যে যদি সেটা সুন্দরভাবে উপস্থাপন হতো এবং গৃহীত হতো, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরো সুন্দর হতো। তৃতীয় যে কথাটা সেটা হলো যে রাশেদ খান সাহেব যেটা বলেছেন যে আমাদের দেশে প্রেসিডেন্ট খুব অলংকার প্রেসিডেন্ট, তার কিন্তু দেশের সংকটকালীন সময়ে প্রেসিডেন্টের ভূমিকা খুব জোরালো হয়ে থাকে। আমি অবশ্য রাশেদ খান জিজ্ঞেস করতে চাই, আপনারা যাকে বিএনপি যাকে প্রার্থী করতে চাচ্ছে, আগামীতে যে কোনো সংকটকালে তিনি কি যোগ্যতার সাথে এটা উত্তরণ করতে পারবে কিনা, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কালকে আমরা যতদিন শুনেছি যে স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে, সেখানে চূড়ান্ত হবে প্রার্থীকে, যদিও ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রার্থীর নাম উঠেছে, তার মধ্যে আমাদের বিএনপির মহাসচিবের নাম হচ্ছে দেখি সবচেয়ে বেশি। তা পার্টি ভালো করে জানে, আগামী দিন সব নিশ্চিত হবে। তবে একটা বিষয় যে সবকিছুই আমরা যেটা করে থাকি যে পার্টির চেয়ারম্যানের উপর সমস্ত দায়িত্ব দিয়ে থাকে সব সময়। অতীতে যে কাউন্সিল গুলো হয়, কাউন্সিল শেষে বলা হয় যে পার্টির চেয়ারম্যান নির্ধারণ করবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়েছে, বিএনপির ক্ষেত্রে ইদানিং হচ্ছে। তো আমরা মনে করি যে একটা কালেকটিভ লিডারশিপ বা একটা মিটিং এর মধ্যে যে যৌথভাবে সব সিদ্ধান্তগুলো হলে ভালো হয়, তাহলে গণতন্ত্রটা আসলে ভালোভাবে নার্সিং হয়। সুতরাং তারপরেও নানা চড়াইটার পরেও আমি মনে করি যে এই পার্লামেন্ট জাতির আকাঙ্ক্ষা মেটাতে সক্ষম হবে এবং আগামীকাল একজন ভালো প্রার্থী দিতেও বিএনপি সক্ষম হবে। এবং এই প্রতিদ্বন্দ্বিতাকে আমরা মনে করি যে গণতন্ত্রের বিজয়ের দিকে আমরা যাচ্ছি। এই যে প্রেসিডেন্ট, অতীতে তো প্রেসিডেন্ট এভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। সুতরাং আমরা চাই যে আমাদের কাছে যতগুলি, আমি যেটা মনে করি যে পৃথিবীতে যতগুলি শাসন পদ্ধতি আছে তার মধ্যে গণতন্ত্র হচ্ছে সব থেকে উৎকৃষ্ট পদ্ধতি। সুতরাং এই গণতন্ত্রের প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে থাকে এবং একটা সৃজনশীল ভাবে এগিয়ে যায়, সেই প্রত্যাশাটা এই আগামী প্রেসিডেন্ট ইলেকশনের মধ্যে দিয়ে আমরা আরো বেশি ভাবে করতে পারি। নিশ্চয়ই আমরা আসলে সেই প্রক্রিয়ার মধ্যেই যেতে চাই, যাতে রাষ্ট্রপতিকে নিয়েও কোনো ধরনের বিতর্ক আসলে তৈরি না হয়। আমরা একটু রাজনীতির খবরেই ঢুকতে চাই রাশেদ খান আপনাকে দিয়ে। সেটি হচ্ছে আপনি গত শনিবার 8 আগস্ট একটি প্রোগ্রামে, ঝিনাইদহের একটি প্রোগ্রামে আপনি বলেছেন যে জামায়াতের পক্ষে ঢুকে গেছে এনসিপি। কেন আপনার কাছে তাই মনে হচ্ছে? দেখেন, এনসিপি তো তরুণদের একটি দল এবং তাদের অনেক সম্ভাবনা ছিল, এবং সেই সম্ভাবনা কিভাবে শেষ হয়েছে সেটি যদি আমরা দেখি যে ডাক্তার জারাদের মতো যারা যুক্ত হয়েছিল এনসিপিতে, তারা পদত্যাগ করার মধ্য দিয়ে কেন পদত্যাগ করলো? কারণ নাহিদ ইসলাম তাদেরকে কথা দিয়েছিল যে আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করব। যদি ওই সময় নাহিদ ইসলামের যে বক্তব্যগুলো জামাতকে নিয়ে আপনি স্মরণ করতে পারেন, তিনি বলেছিলেন যে এদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। কিন্তু আমি এবং এদেশের মানুষ অবাক হয়েছে যে সময় নাহিদ ইসলাম নিজেই জামাতের নেতৃত্বকে গ্রহণ করেছে। এবং এই যে 11 দলীয় জোট, সেই জোটে যদি নাহিদ ইসলাম নেতা হতেন বা এনসিপি এই জোটের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারত, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হতো বা আমরা ভিন্ন সুরে কথা বলতাম। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যারা বাংলাদেশের জন্ম চায়নি, সেই তাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছে এনসিপি এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে এনসিপি। এর কারণটা মূলত কি? দেখেন, নাহিদ ইসলামরা প্রকৃতপক্ষেই একটি নতুন দল এবং তাদের এজেন্ডা, কর্মসূচি একদম নতুন থাকবে। কিন্তু জামাত যে, আমি যদি এটাকে মানে শয়তানি
বলতে চাই না, আমি বলতে চাই এমনভাবে একটি ফাঁদ সৃষ্টি করলো যে এনসিপি দল ঘোষণা যে সময় দিবে তার আগে যে সময় জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, সেই কমিটিতে অধিকাংশ জামাতের এবং শিবিরের লোকজন ঢুকিয়ে দিল। কারণ জামাত বুঝতে পারলো যে এই কমিটির লোকজন দিয়েই পরবর্তীতে দল গঠিত হবে। হ্যাঁ, এনসিপি সেটাই করেছে। এনসিপিতে 10% যদি একটু ভিন্ন চিন্তার মানুষ বা প্রগতিশীল মনা যুক্ত হয়ে থাকে ডাক্তার জারাদের মতন, তারা কিন্তু বের হয়ে গেছে যে সময় জামাতের পকেটে ঢুকে পড়লো এনসিপি। এখন এনসিপিতে যারা আছে, আমার কাছে মনে হয় যে ফরিদুল হক ভাইদের মতন খুব কম সংখ্যকই তারা কিন্তু একসময় জামাতের তীব্র সমালোচনা করেছে। জামাত জোটে যাতে এনসিপি না যায় এই জন্য সরার, তুষার, সামন্তা, শারমিনরা দলের ভিতরে থেকেই প্রতিবাদ জানিয়েছে। তো যাই হোক, যেহেতু এনসিপির প্রায় 90% নেতাকর্মী জামাত এবং শিবিরের সাবেক কর্মী, সেই জায়গা থেকে নির্বাচনের আগে এনসিপির এই সকল জামাত এবং শিবিরের সাবেক কর্মীরা, নেতারা বাধ্য করেছে নাহিদ ইসলামকে জামাতে যেতে। এবং এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম তার যে বক্তব্য অতীতে দিয়েছিল জামাত সম্পর্কে, যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, কিন্তু মানুষ অবাক হয়েছে সেই নাহিদ ইসলাম এই ধরনের বক্তব্য দেওয়ার পরে তিনি নিজেই জামাতের বয়ান গ্রহণ করেছেন এবং এনসিপিকে জামাতের পকেটের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটু শেষ করি। এরপরে দেখেন সংস্কারের কথা তারা বলছে যে এই জোট নাকি আসলে সংস্কারের জোট। নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হিসেবে নিজেই বলেছিল জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে। তাদের নেতারা অনেক কথাবার্তা বলেছিল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জামাত মানচিত্রের জন্য হুমকি, জামাত দেশের জন্য হুমকি, জামাত ক্ষমতায় আসলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, নানান কথাবার্তা বলেছিল, তাই না? এত কথা বলার পরে কি জামাতে যাওয়া যায়? এই জন্যই বলেছিলাম যে শুরুতে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করার আভাস জাতির সামনে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এনসিপি আসলে মূলত তারা দেখলো যে আমরা আসলে সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে পারি নাই, আমরা আমাদের এই প্রার্থীদেরকে নির্বাচনী খরচ কিভাবে দিব। শেষমেশ তারা জামাতের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার শর্তে জামাতে জোট করেছে। তারা ভাবলো যে আমরা হয়তো এককভাবে কিছুই করতে পারবো না। দেখেন এর মধ্যে দিয়ে মূলত এনসিপি প্রসঙ্গ টেনেছেন, আলোচনা তো চলবে। ফরিদুল হক, আপনি নিশ্চয়ই প্রত্যেকটি বক্তব্য শুনেছেন। আপনারা দল চালানো বলেন, প্রার্থীর খরচ চালানোর জন্য কি জামাতের সাথে জোট করেছেন? এগুলো উনি অনেক আগে থেকেই বলে। ওই যে একটা ফর্মুলা আছে, ধরেন একটা মিথ্যা কথা যদি আপনি 1000বার বলেন মানুষ কখনো কখনো সত্য মনে করে। উনি অনেকগুলো মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন ধরেন একটা তথ্য যদি আমি বলি, যে উনি বলেছেন যে প্রার্থীদেরকে নির্বাচন করার জন্য টাকা দেওয়া, খরচ দেওয়া। তো আমার ধারণা এটা ওনার মাধ্যমেই এটা ব্যয় হয়েছে, মানে লেনদেনটা হয়েছে। নাহলে উনি কিভাবে জানতো? কারণ আমি এনসিপি কেন্দ্রীয় কমিটির লোক, আমি জানি না, কিন্তু উনি জানেন। নিশ্চয়ই এটা ওনার হাত দিয়ে ব্যয় হয়েছে। ওনার আসলে এটা, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি যেহেতু এটা সরকার না, চ্যালেঞ্জ আমাকে দিতে হবে না। আপনি এখন খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এইটা আপনার জানা উচিত যে যিনি অভিযোগ দেন প্রমাণ করার দায়িত্ব তার। আমার এটা প্রমাণ করার দায় নেই। আপনি অভিযোগ দিয়েছেন, আপনি জাতির সামনে ওপেন করেন যে জামাতের লোকজন আমাদেরকে টাকা দিছে, কিংবা জামাত ইসলাম আমাদের লোকজনদেরকে নির্বাচন করার জন্য টাকা দিছে। যদি না দেন তাহলে আপনি এটা ভবিষ্যতে বলবেন কিনা। আমি আপনাদের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা বলে তথ্য পেয়েছি। কথা বলার আপনি গুরুত্বপূর্ণ, তাহলে কথা রেকর্ড দেন অথবা কথার কোনো স্ক্রিনশট দেন। এগুলো তো আপনি ফাঁস করেন, আপনার তো অভ্যাস আছে। হ্যাঁ, সেটা আপনি করেন। আমি তো এই আলোচনায় বলছি, আপনি জিজ্ঞেস করে দেখেন। আমার কাছে আমি কি বলবো যে এটা সর্বৈব একটা মিথ্যা কথা। ঠিক আছে, এই ধরনের শতবার সত্য কথা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আপনি প্রমাণ করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি, জিজ্ঞেস করেন যে কি বলে এনসিপির 90% নেতাকর্মী হচ্ছে যে শিবিরের কিংবা জামাতের সাবেক লোকজন। তাদের জোরের কারণে আপনারা না সেটা সেই জায়গাতে আমি পরে যাচ্ছি। কিন্তু আমার ধারণা ওনাকে, আমি তো জানতাম ওনার পদ হচ্ছে যে রাজনৈতিক সচিব। আমি যেটা বুঝতে পারতেছি ওনাকে হয়তো বা আনঅফিসিয়ালি গোয়েন্দা সংস্থার কোনো একটা বড় দায়িত্ব দিয়ে রাখছে প্রধানমন্ত্রী। তাহলে উনি কিভাবে জানলো? আমিও এটা জানি না। অদ্ভুত ব্যাপার না? আমিও কিন্তু এটা জানি না, উনি জেনে ফেলছে এটা। আচ্ছা, যাই হোক, তবে আমি মূল কথা আমি যেটা বলতে চাই জামাত সম্পর্কে, কিংবা মানে ওনার একটা ধরেন একটা এই অ্যাপ্রোচ থাকে সবসময়, ওনারা নসিহত দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, নসিহত দেওয়ার একটা ধরেন সরকারি দলে আছেন যেহেতু একটা নসিহত দেওয়ার একটা মানে আছেন। কিন্তু জামাত সম্পর্কে উনি যেহেতু বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, জামাত সম্পর্কে ওনাদের
30 বছর কোনো কথা বলা উচিত না, 40 বছর ওনাদের কোনো কথা বলা উচিত না। কারণ জামাতকে 76 সালে ওনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে পুনর্বাসন করছেন, 91 সালে ওনারা জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছেন, তারপরে 2001 সালে ওনাদেরকে সাথে নিয়ে ক্ষমতায় গেছেন, 22 বছর ওনাদের সাথে জোটে ছিল। কয়েকদিন আগেও এই যে ধরেন যার নাম সবচেয়ে বেশি আলোচনায় আগামীকালকে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন জামাত নেতারা গণতন্ত্রের জন্য নিহত হয়েছেন। তা এখন উনি ধরেন আইসা জামাতের এখানে বিরাট বড় এন্টি জামাত হয়ে গেছে। এন্টি জামাত আমরা ছিলাম, এটা এখনো আছি। আমাদেরকে জামাতের সাথে জোট করতে বিএনপি আসলে বাধ্য করছে। কারণ সংস্কার যদি বিএনপি, সংস্কারের ইন্টেনশন যদি বিএনপি ঠিক থাকতো, তাহলে আমরা এই জোট আমাদের প্রয়োজন হতো না। কারণ আমাদের মাথায় সবসময় সংস্কারের জন্য আমাদের যাদের সাথে ঐক্য করা দরকার, সে কারণে আপনি খেয়াল করেন সমস্ত সংস্কারকে বিএনপি ভেস্তে দিছে। ইভেন গতকালকে মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ নতুন করে মন্ত্রিসভায় পাশ হলো না। মানবাধিকার কমিশন আইনটা হচ্ছে গুম অধ্যাদেশ এবং ওই যে জুলাই গণ অভ্যুত্থানের যে দায়মুক্তি যে আইনটা, এই দুইটা আইনের মাদার ল। মানবাধিকার কমিশন আইনটাকে 2009 সালে হাসিনা যেটা করছিল, যেটা হাসিনা কমিশন, হাসিনা মানবাধিকার কমিশন বা প্রথম বাংলাদেশে করতেছে 2009 সালে। ওই হাসিনা কমিশন করার পরে বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে গত 15 বছরে, হাসিনার 15 বছরে। সেই কমিশনের থেকেও একটা খারাপ কমিশন ধরেন বিএনপি এবার করলো, সেই কমিশনের থেকেও খারাপ কমিশন। ধরেন ওই কমিশনের 18 ধারায় লেখা ছিল যে আইনে যাহা কিছুই থাকুক না কেন, শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেটা, তাদের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে কি কমিশন সরকারের কাছে তখন আবেদন করতে পারতো। এইবারের আইনে কি করা হয়েছে জানেন? ওই আইন এবার হলো 19 ধারাতে আছে, এটা ওই 2026 সালের যে আইন, যে যাহা কিছুই থাকুক না কেন আপনার শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি কোনো মানে অভিযোগ থাকে, তাহলে ওই বাহিনীর কাছে আপনি যে আবেদন করবে কমিশন ওই বাহিনীর কাছে যে আবেদন করবে যে আপনারা আসলে তদন্ত করে বলেন যে আপনাদের লোকজন করেছে কিনা। খেয়াল করেন আসলে শক্তিশালী বেশি কমিশন থেকেও। হ্যাঁ, আইন শৃঙ্খলা, এক্স্যাক্টলি, আপনি একদম রাইট পয়েন্ট ধরেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কমিশনের থেকেও শক্তিশালী। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আপনি একবার একটু চোখ বন্ধ করে মনে করে দেখেন, বাংলাদেশের ইতিহাসে যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার 98 থেকে 99% করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন আপনি আবার এই বাহিনীকে আরো আপনি শক্তিশালী করলেন। তো এই শক্তিশালী করার মধ্য দিয়ে আপনি এই যে ধরেন দীর্ঘ 1.5 দশকের যে জুলুমের মধ্যে আপনি ছিলেন, এই যে আপনার লোকেরা গুম হইলো, আপনার লোকেরা ক্রসফায়ার হইলো, আপনার লোকেরা ধরেন এই ধান খেতে ঘুমাইলো, ব্যবসা বাণিজ্য হারাইলো, এইটা দিয়ে আপনি কি রেমেডি দিবেন? এই যে সংস্কার, সমস্ত সংস্কারকে এখান থেকে মানে ভেস্তে দিয়েছে। ভেস্তে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে যে সংস্কার চাইবে আমি তাকে সাথে নিয়ে সরকারকে চাপ দিব, লড়াই করব, প্রয়োজন হলে সরকারকে বাধ্য, মানে ওই সরকার যদি ওই জায়গায় যায় সরকারকে বাধ্য করার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমি সবাই আপনাদেরকে নিয়ে যেটা বলে, যেহেতু আপনাদের নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের বিশাল সমর্থন ছিল এবং গণ অভ্যুত্থানের যে সময়টা থেকে শুরু করে, সেখানে জামাতের সাথে যদি জোট না করলে আপনারা এককভাবেই তো আসলে নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলা নির্বাচনের জন্য তো আমরা খুব দল গড়ার পরে আমরা কয়েক মাস মাত্র সময় পেয়েছি। নির্বাচন করার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সক্ষমতা দরকার ছিল, সে মানে দরকার, সেটা আমাদের হয়নি। সংগঠনের সক্ষমতা কি আপনাদের এখন তো ধরেন এই মুহূর্তে নির্বাচন নাই, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় নির্বাচন আমরা এককভাবে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ স্থানীয় নির্বাচনগুলো তো ধাপে ধাপে হবে, বছরব্যাপী হবে। সো ওইটা আমরা এককভাবে করার প্রস্তুতি নিচ্ছি। আর সো ওইটা আমরা ওই সময় পুরো নির্বাচনটা এককভাবে করার মতো কোনো পরিস্থিতি তখন আমাদের ছিল না। আরেকটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী কাঠামোটা এরকম, আপনি এখানে মাল্টি পার্টি নির্বাচন করতে পারবেন না। নির্বাচন হয় আসলে বেসিক্যালি 2টা পার্টি, বাইনারি হয়ে যায় নির্বাচনের সময়। বিএনপি তো জোট করেছে, বিএনপি তো ধরেন এই যে উনার মতো অনেককেই তাদের দল থেকে নিয়ে সরাসরি দানের শীষ দিয়ে দিয়েছে। অনেকগুলো দলকে ধরেন মনে করেন যে তাদের সাথে নিয়ে এখন সরকারও আছে কয়েকজন, সেটা বিএনপিও করেছে। ব্যাপারটা যে এনসিপি একা করেছে তা কিন্তু না। মানে এইখানে বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশে হয় হচ্ছে যে ধরেন ওই যে গ্রামের, কিন্তু একটা গ্রামের উদাহরণটা এখানে খুব নতুন বউ আপনার জন্য, এটা মানে নতুন বউয়ের কিন্তু খুব বেশি। এই গ্রামে এটা শুনছেন না, এনসিপির ক্ষেত্রে এই জিনিসটা ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই, একদম বাস্তব উদাহরণ। এই কি বলে যে জোকস দিয়ে উদাহরণটা দিল, উদাহরণটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ট্রেড লাইসেন্স করছিল, মনে আছে? এটি নিয়ে বাংলাদেশের ন্যাশনাল নিউজ ফাটায় ফেললো একদম। আসিফ মাহমুদ সজীব ভাই নিজে এসে বললো যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমি এটা নির্দেশ দিচ্ছি, এটা হবে না, বন্ধ করে দিল। খেয়াল করেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা জাস্ট একটা ট্রেড লাইসেন্স করেছিলেন, সেটা নিয়ে ন্যাশনাল নিউজ হয়ে গেছে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গতকালকে যে
সেতু বিভাগের সচিবের সাথে দেখা করে এসেছে। এটা নিয়ে কোনো নিউজ হয়েছে? কেন দেখা করে এসেছে জানেন? উনি একটা কোম্পানি করেছেন 2024 সালের ডিসেম্বর মাস অথবা নভেম্বর মাসে। এই কোম্পানি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। এই কোম্পানি জাপানের সাথে একটা পিপিপি প্রকল্পের কনসালটেন্সি এখানে করতেছে, যে প্রকল্পের সাইজ হচ্ছে 40,000 কোটি টাকা। পাবলিক মানে পাবলিকের টাকা, কিন্তু 2টা ব্রিজ হবে। ওই কোম্পানি এখানে এই যে ধরেন কি বলে এই দালালিটা করার মাধ্যমে ধরেন 5% কমিশন পাবে। এটা হয়তো বৈধ। এখন এই 5%-এর পরিমাণ কত? 2,000 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু কোনো নিউজ হচ্ছে না, কারণ ওটা তো ছেলে করতেছে। ছেলে করলে আসলে নিউজ হয় না, কিন্তু যদি বাবা করে আর নতুন বইয়ের বাবা হয় তাহলে ওটা নিউজ হয়। ইন্টারেস্টিং ঘটনাটা বুঝছেন? তো এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা। ধরেন এনসিপি যেহেতু নতুন বউ, ওর সব জায়গাতে খুঁত। এনসিপিতে জাস্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ট্রেড লাইসেন্স খুললে বাংলাদেশের সমস্ত নিউজের ফটোকার্ডে ছেয়ে গেছে। কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে 2,000 কোটি টাকার ধরেন প্রকল্প করতেছে, যে এখন পর্যন্ত তার কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড কিংবা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড একটা কাজ উনি নিয়ে আসতেছে বের করে। তো এইটা কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ আমি অন্তত দেখিনি। একটা নিউজ এসেছে 2-3 দিন আগে, ওটা নিয়ে খুব একটা আলাপ টালাপ হয়নি। আমরাই একটু ধরেন বলতেছি আলাপ, এটা আবার খুব বেশি প্রচার হচ্ছে না। আপনারা আবার ওই যে ভিডিও কেটে প্রচার করেন না, এটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আমি এর আগে 1-2 জায়গায় বলেছি। এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এইখানে। বাংলাদেশে হচ্ছে যে আপনি যাই করেন সেটাই খারাপ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা কেন ট্রেড লাইসেন্স করবে, কিন্তু সালাউদ্দিন আহমেদের ছেলে না, ও তো করতেই পারে। সালাউদ্দিন আহমেদের ছেলে না, তারা তো জমিদার, তারা তো করবে। আর তোরা তো বেটা হইতেছে ফকিরনি, তোরা কেন এগুলো করবি? এইটা হচ্ছে বাংলাদেশের ধরেন আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য ধরেন এনসিপি যেটাই করে সেটাই খারাপ। কিন্তু উনি আরেকটা কথা বলছেন, এনসিপির জনপ্রিয়তা হয়েছে, এটা মোটেই হয়নি। এনসিপির জনপ্রিয়তা ক্রমেই বাড়তেছে, কারণ ওনারা যা কিছু করতেছেন তাতে করে ধরেন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে এনসিপি ছাড়া তাদের সামনে আর বিকল্প ভবিষ্যতে থাকবে না, কারণ সর্বক্ষেত্রে ফেইলর। কিন্তু জামাতের সাথে নিয়ে জোট অবস্থায় থাকায় কি আসলে এই জায়গায় আপনাদের যে 30 সেকেন্ড আরেকটা জিনিস সেটা কি থাকে কিনা? 30 সেকেন্ড আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন বিরাট সংকট দেখা এখন ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে জ্বালানির ক্ষমতা তুলে দেওয়ার একটা বিরাট আয়োজন করা হয়েছে। মানে সবকিছু এখন আস্তে আস্তে বেসরকারি খাতে দিবে। তা উনি তো রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী, তো ওনাকে অনুরোধ করবো যে সরকারটাকেও বেসরকারি খাতে দিয়ে দেন, সরকারটাও কোনো একটা ধরেন বসুন্ধরা গ্রুপের হাতে দিয়ে দেন। এটাও তো আপনারা চালাইতে পারতেছেন না। ধরুন সরকারে এই কাজটা করতেছে কে? এই কাজটা হচ্ছে আমাদের ব্যয়তন্ত্রের যিনি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইকবাল হাসান মাহমুদ টুকু। উনি ছিলেন ব্যর্থ মন্ত্রী, আর কানসার্টে আন্দোলন সামলাইতে না পারার কারণে খালেদা জিয়া ওনারে মন্ত্রণালয় বদল করে দিয়েছিল। ওনারা এবার আইনা বানাইছে হচ্ছে মন্ত্রী শেখ সেলিমের ব্যয়, মানে ব্যয়তন্ত্রের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার উনি এবার হচ্ছে জ্বালানি মন্ত্রী, এবং উনি এসে দিচ্ছে কারে? জ্বালানিটা তুলে দিচ্ছে হচ্ছে কি বসুন্ধরা গ্রুপকে, একটা কমপ্লিট মাফিয়া গ্রুপ। যেই গ্রুপের চেয়ারম্যান ওই জুলাই মাসে প্রধানমন্ত্রী ওখানে যে মিটিং করে বলেছে আজীবন আমরা আপনার সাথে আছি, কবরেও যাব আপনার, হ্যাঁ কবরে আপনার সাথে যাব। এই হচ্ছে ধরুন ওনাদের সরকারের অবস্থা। জি আচ্ছা। রাশেদ খান। দেখেন, রাষ্ট্রপতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আমি সেটা শেষ করতে পারিনি, একটু বলতে চাই। বিএনপির সাবেক নেতাকে জামাত তাদের প্রার্থী ঘোষণা করেছে। 11 দলীয় জোট আসলে ওটা হ্যাঁ জামাত। আচ্ছা জামাত 11 দলীয় জোট বলতে এনসিপির যে সাংগঠনিক অবস্থান, মানে ওনারা যেরকম ওনাদের জোট বলতেই বিএনপি বুঝে, অন্যদেরকে এরকমই মনে করে। তারা নিজেরাই স্বীকার করলেন যে আসলে আমাদের ওই ধরনের সাংগঠনিক অবস্থান সৃষ্টি হয়নি। আচ্ছা, সাংগঠনিক অবস্থান সৃষ্টি হয়নি তাহলে এত চিল্লান কেন? আগে অবস্থান সৃষ্টি করেন। তারপরে তিনি আরো বললেন আরেকটা কথা, যে বাংলাদেশে আসলে 2 পার্টি নির্বাচন ঢাকা হয়। ইউনিভার্সিটিতে পড়ছে তো, ওই যে আগে চান্স পেয়ে দেখো ওইটা মানলো আর কি। বিশেষ করি 2 পার্টি নির্বাচন, এই যে বুঝতে পেরেছেন, তার মানে আপনাদের পার্টির কোনো প্রয়োজন নাই। যেহেতু 10% অলরেডি জামাতে যাওয়ার কারণে চলে গেছে, বাকি যারা আছেন ম্যাক্সিমামই তো জামাতপন্থী, তাই না? দেখেন ফরিদুল হক ভাই তিনি বললেন আমি এখনও জামাতের বিরোধী, জামাতকে নিয়ে আমি যত সমালোচনা করব তিনি প্রত্যেকটা নোট করবেন এবং উত্তর দিবেন। সরার তুষার নামে তাদের যে নেতা আছে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে জামাতকে নিয়ে খুব সরব ছিল জামাতের বিরুদ্ধে। তিনি এখন জামাতের আমির হয়েছেন। আমার কাছে মনে হয় মানে জামাতকে নিয়ে তিনি এত পক্ষে বলেন, তিনি মনে করেন আগামীতে যে সময় জোট হবে, যদি আসলে আমি জামাতের বিরুদ্ধে থাকি তাহলে তো আমার বিরুদ্ধে আবার বিদ্রোহী প্রার্থী থাকবে। তো তিনি মূলত জামাতকে খুশি করার জন্য এখন জামাতের আমিরের থেকেও বড় আমির হয়েছেন এই সরার তুষার। তো যাই হোক, এখন ফরিদুল হক ভাই তো জামাতের বিরুদ্ধে সমালোচনা অনেক করেছে, এখনো আমার মনে হচ্ছে যে তিনি আবার জামাতের
আমিরের দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা। না, এখানে একটু শেষ করি, 10 সেকেন্ডে বলি। শেষ করে দিই। আপনারা এত অপকর্ম করতেছেন, আপনাদেরটা বলে যে টাইম শেষ শেষ করি। হয়ে আমাদের বিরুদ্ধে কোন বলবে, সুযোগই এরপরে- পাই না। আচ্ছা, আর ক্ষমতায় শোনেন। আপনারা, ক্ষমতায় শোনেন, জামাত না। রাষ্ট্রপতির যে বিষয়ে আমি বলছিলাম, আমাকে আমাদের সম্মানিত সাংবাদিক একটি প্রশ্ন করেছিলেন যে বিএনপি যাকে প্রার্থী ঘোষণা করতে চাচ্ছে তিনি সংকট মোকাবেলা করতে পারবেন কিনা। দেখেন, বিএনপির অতীতের অভিজ্ঞতা আছে, আপনার প্রতি সম্মান রেখে বলছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিএনপি এইবার প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে মনে হয় যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সংকট মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, সংকটে জাতির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, এরকম একজন ব্যক্তিত্বকেই বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম কাকে আসলে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে? যেখানে জামাত শরিয়া আইন চাই, আর কর্নেল অলি আহমেদ শরিয়া আইনে বিশ্বাস করে না। তিনি জনসভায় বলেছেন যে জামাতের আমির আমাকে কথা দিয়েছে যদি আমাদের জোট ক্ষমতায় যায় সেক্ষেত্রে জামাতের আমির শরিয়া আইন কায়েম করবে না, সংবিধান অনুযায়ী দেশ চালাবে। আচ্ছা, যে জামাতের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, তাহলে ক্ষমতায় গেলে যদি শরিয়া আইন জামাত কায়েম না করে তাহলে জামাত কি মুনাফিকি আইনে দেশ চালাবে? এই প্রশ্ন আমি ফরিদবার কাছে রেখে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, জামাত যে কথা বলেছিল যে আমরা আসলে প্রার্থী দিব না রাষ্ট্রপতি নির্বাচনে, অথচ পরের দিন দিয়ে দিল। জামাতের দ্বিচারিতা সর্বক্ষেত্রে। দেখেন, তারা বললো জুলাই জাতীয় জামাত সংসদে দেয় না, স্বাক্ষর করবে 11 না। দল দিয়েছে না, জামাত। এটা জামাত দিয়েছে, এগুলো 11 কিন্তু দল জামাত করেন না, ভাই, ওরা এটাকে আলাদা জামাত একটা দল। নেতৃত্ব দেয়। জুলাই সনদে স্বাক্ষর করব না, সন্ধ্যার সময় বলল, পিআর ছাড়া সকালবেলা গিয়ে স্বাক্ষর করলো। জামাতের এরকম অসংখ্য দ্বিচারিতা। তারা বললো যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, কোথায় বলেছি? এখন জাতীয় সংসদে তাদের কয়েকজন এমপি প্রতিনিয়ত বলতেছে। তারপরে নির্বাচনী ইস্তেহারে তারা উল্লেখ করে নাই যে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, অথচ গঠনতন্ত্রে উল্লেখ করে রেখেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে। জামাতের এরকম অসংখ্য দ্বিচারিতা। এখন এনসিপি জামাতের কাছ থেকে এরকম দ্বিচারিতা বা মুনাফিকি বা কথার পরিবর্তন বা পোল্টি মারা এগুলো শিখতেছে। নাহিদ ইসলাম নিজেই যে সময় বলে যে আমরা জামাতের নেতৃত্বকে গ্রহণ করব না, এর পরের দিন আবার জামাতের নেতৃত্বকে গ্রহণ করে। আবার ফরিদুল হক ভাই বললেন যে সংস্কারের জন্য যারা সংস্কার চায় আমরা তাদের সাথে। তো জামাত যে সংস্কার চায় না আপনিই তো বলেছেন, আমি তো বলি নাই। ওই সময় তো নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি, ফরিদুল হক, তুষার, এছাড়া নাহিদ ইসলাম, হান্নান মাসুদ সবাই তো বললো যে জামাত সংস্কার চায় না। তার মানে কি? তার মানে জামাতের সাথে আপনারা প্রকৃতপক্ষে সংস্কারের জন্য যাননি। বিএনপি আপনাদেরকে 4টা আসন অফার করেছিল এবং মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে তারা বিএনপি সংগ্রামী মহাসচিব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাসায় গিয়ে বসেছিল, ধানের শীষ প্রতীকে ইলেকশন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি বলেছে যে যারা উপদেষ্টা ছিল আমরা তাদেরকে আসলে আসন ছাড়তে রাজি নই। হ্যাঁ, যদি আমরা সরকার গঠন করার পরে আমাদের সাথে কাজ করতে চান তখন আমরা চিন্তা করে দেখব, কোনো সিদ্ধান্ত ফাইনাল দেয়নি। আজকে যদি আসিফ মাহমুদ বিএনপির বিরুদ্ধে কথা বলেন তার সমালোচনা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ তিনি বিএনপিতে যেতে চেয়েছিলেন, বিএনপি তাকে নেয়নি। ঠিক কর্নেল অলি আহমেদ, তিনি বিএনপির সাথে নির্বাচন করতে চেয়েছিলেন, বিএনপি তাকে ওইভাবে আসলে আসন ছাড় দেয়নি। কারণ তিনি এই যে জামাতের সাথে ঘেটুপুত্র হয়ে বসেছিল এটা বিএনপির কাছে তথ্য ছিল এবং তিনি বিএনপির কাছ থেকে 8 থেকে 10টি আসন চেয়েছিল। তার প্ল্যান ছিল এরকম যে আমি বিএনপির কাছ থেকে আসন ভাগিয়ে নিয়ে জামাতের কাছে বিক্রি করব। যে মানুষটা প্রথম আলোর সংবাদ আপনিও পড়েছেন, আমিও পড়েছি, আমাদের সাংবাদিক ভাই এখানে আছে তিনিও পড়েছেন, প্রথম আলোতে বিস্তারিত উল্লেখ করা হয়েছিল সেই মাসুদ করিম যিনি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল, সেই এজেন্টের সাথে হাত মিলিয়ে কিভাবে আওয়ামী লীগের সময় কর্নেল অলি আহমেদ তিনি আমাদের এই অপোজিশনের যে আন্দোলন সেটাকে বারবার হতাশ করেছে, অর্থাৎ এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছিল। ব্যর্থ যখন বারবার হচ্ছে তখন এক ধরনের মেসেজ যাচ্ছে, আরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হাসিনার পতন ঘটানো যায় না, সুতরাং হাসিনা যতদিন বেঁচে থাকবে সে ক্ষমতায় থাকুক, আমরা আন্দোলন না করি। এই ধরনের একটি বয়ান সৃষ্টি করার জন্য সেই মাসুদ করিম এখন অ্যারেস্ট হয়ে পুলিশের কাছে রয়েছে, কারাগারে রয়েছে। এবং এই 24-এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই মাসুদ করিম বাংলাদেশে ফিরে এসেছিল আমেরিকা থেকে, তিনি অ্যারেস্ট হয়ে কারাগারে আছেন। এরপরে প্রথম আলোতে নিউজ হয়েছিল। অর্থাৎ এই যে গোয়েন্দা সংস্থার এজেন্টের ফাঁদে
যে কর্নেল অলি আহমেদ পা দিল, তিনি এখন হয়েছেন জামাতের রাষ্ট্রপতি প্রার্থী। দেখেন, আমরা যে সময় যুগপৎ আন্দোলন করেছি ওই সময় উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা ছিলেন, এবং 24-এর নির্বাচনের আগে গণতন্ত্র মঞ্চের হয়ে উনিও প্রোগ্রাম করেছেন, আমিও করেছি। ওই সময় আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। কর্নেল অলি আহমেদের নেতাকর্মীরা তারা অনেকে প্রোগ্রাম করতো। আমি একদিনের জন্য কর্নেল অলি আহমেদকে রাজপথে দেখি নাই। তার চিন্তা ছিল এরকম যে আমার কর্মীরা মায়ের খাবে আর আমি পরবর্তীতে বিএনপির কাছ থেকে আসন ভাগিয়ে নিব। এখন বিএনপির বড় অপরাধ হলো যে কর্নেল অলি আহমেদকে কেন আসলে বেশি আসন দেয়নি। হ্যাঁ, তাকে সম্ভবত 1টা বা 2টা আসন দিতে চেয়েছিল। দেখেন, জামাত তাকে কথা দিয়েছিল যদি আমরা ক্ষমতায় যাই সেক্ষেত্রে আপনাকে রাষ্ট্রপতি বানাবো। ছাত্র সংসদ নির্বাচনের লোভ দেখিয়েছিল, দেখেন এইখানে কিন্তু আমাদের সবাই জিতেছে। এছাড়া ফেসবুকে জরিপ দেখিয়েছিল কর্নেল অলি আহমেদ লোভে পড়ে এক প্রকার জামাতে যোগদান করেছে। এবং এর মধ্য দিয়ে আমি যে কথা বলি শোনেন, মানে জামাতের প্রার্থী হয়ে কর্নেল অলি আহমেদ এক প্রকার মুক্তিযুদ্ধের সাথে অবমাননা করেছে, এবং তার যে মহান মুক্তিযুদ্ধে অর্জন সেটাকে তিনি এক প্রকার বিসর্জন দিয়েছেন। অনেকে এটা বলছে যে জামাত এই কারণেই, যেহেতু তার উপর এক ধরনের মুক্তিযুদ্ধকালীন যে ভূমিকা নিয়ে বিতর্ক আছে সেটি ঘুচানোর জন্যই তাকে দেখেন, একজন জামাতের মুক্তিযোদ্ধা ছিলেন, তার সর্বশেষ যে অকারেন্স, একজন নাবালিকাকে বিয়ের নাটক করা, এটা নিয়ে ডিটেলস আর বলতে চাই না। এখন জামাত মুক্তিযুদ্ধ, মানে মুক্তিযুদ্ধে তাদের তো নেতিবাচক ভূমিকা আছে। জামাত আসলে এই মুহূর্তে মুক্তিযোদ্ধা শূন্য দল, তাই না, এক প্রকার শূন্য দল। সুতরাং যদি কর্নেল অলি আহমেদকে দাঁড় করানো যায় তারা প্রচার করতে পারবে, আরে আমাদের হয়ে তো একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল, তোমরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো। অর্থাৎ ওই যে 71 নিয়ে দায় আছে, বিতর্ক আছে, নেতিবাচক ভূমিকা আছে, ওইটাকে ঘুষানোর জন্যই তারা কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে। আর দ্বিতীয়ত হলো এনসিপির সাথে প্রশ্নটি আমি একটু এলাহি নওয়াজ খানকে আমি এটা বলে রেখে শেষ যেতে করে চাই আমাদের সাংবাদিক যে ভাইকে দিন। আপনি 30 মনে করেন সেকেন্ডে শেষ কিনা করি, 30 যে সেকেন্ডে শেষ করে দিই। জামাত আসলে দায় মোছার জন্যই কর্নেল অলিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আসলে মনোনয়ন দিয়েছে? উত্তরটি নিব বিরতির পর। এলাহি নওয়াজ খান, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনার কাছে, আপনিও কি মনে করেন কিনা যে অলি আহমেদকে নিয়ে অনেকটা দায় খোঁজানোর চেষ্টা করছে জামাত মুক্তিযুদ্ধের বিষয়ে? আমি দুজনের বক্তব্য শুনছিলাম এতক্ষণ। আসলে আমি একজন সাংবাদিক হিসাবে এই দুজনের বিতর্ক, ঝগড়া কিংবা অনেকটা বিতর্ক অনুষ্ঠানের মতো, এর মধ্যে ঘৃণা, পরস্পরের ঘৃণা বিদ্বেষও আছে। এই দুই এর মধ্যে আসলে কথা বলতে খুব কঠিন এবং দুরূহ। তবে রাশেদ খান সাহেব একটা জিনিস আমাকে বললেন যে আমার কাছে, আমার তো অভিজ্ঞতা প্রায় 50 বছর সাংবাদিকতা, তো আমার কাছে মনে হয়েছে যে কঠিন সময়ে অনেক সময় দুর্বলতা, যেমন আমরা 1996 এবং 2006 কিন্তু দেখেছি। 1996 সালে একজন প্রেসিডেন্ট বিএনপির, আবার 2006 দুর্বলতা আমরা দেখে 2006 দুর্বলতা দেখেছি, একটা কঠিন সময় যখন 11 ঘটনা ঘটলো। যাই হোক, আমরা আশা করি যে আগামী প্রেসিডেন্ট নিশ্চয়ই একজন অত্যন্ত ঝানু পলিটিশিয়ান হবে এবং তিনি যে কোনো অবস্থায় করতে পারবে। আরেকটা হলো যে আরেকটা কথা এসছে, সেটা হলো যে আসলে আমাদের রাজনীতিতে একটা কথা আছে যে শেষ কথা বলে কিছু নেই। আসলে কে শেষ হয়ে যাবে, কে আগামীতে আরো জনপ্রিয় হবে, এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে যে বিতর্কটা আসছে, যে আমি বলবো যে বিএনপি যদি দীর্ঘ সময় জামাতের সাথে জোট করে নির্বাচন করে যদি জামাত ঘৃণিত না হয়, বিএনপি যদি ঘৃণিত না হয়, তাহলে এনসিপি কেন জোট করে ঘৃণিত হবে? এটা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন আসছে। আর একটা হলো যে হ্যাঁ, এটা হতে পারে যে কর্নেল অলি আহমেদের মতন একজন বীর প্রতীককে তারা সামনে নিয়ে এসছে। এটা ঠিক যে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয় জামাতকে, এবং তারা এই দেশবাসীকে দেখাতে চেষ্টা করতে পারে যে কর্নেল অলির মতন মুক্তিযোদ্ধা বীর প্রতীক তাদের সাথে আছে। এর পিছনে এই যুক্তিটা থাকতেও পারে। এই যুক্তিতে তারা তার দাঁড় করিয়েছে তা আমি জানি না, কিন্তু এই যুক্তি যে কেউ করতে পারে, এটা থাকতেও পারে। তো আমি যেটা মনে করি একজন সাংবাদিক হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স, তাতে হলো আমাদের সামনে অসম্ভব সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া, পরস্পরকে
ঘৃণা বিদ্বেষ না চলবে, জি সেটা হবে আমাদের জন্য কল্যাণের। অবশ্যই সেদিকে আমরা একটু খেয়াল দেওয়া উচিত। অবশ্যই। রাশেদ খান, একটু আসতেই চাই জ্বালানি বিষয়ে, কারণ এই জ্বালানি খাতকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছেন আপনারা, এরকম একটি অভিযোগ এনসিপি থেকে করা হয়েছে। কিছুক্ষণ আগে ফরিদুল হক কিন্তু আসলে একটি প্রতিষ্ঠান বা একটি বলা যায় বড় একটি গ্রুপের কথাও বলেছে। আপনারা কি তাদের হাতে তুলে দিচ্ছেন বেসরকারি খাতে? দেখেন, জ্বালানি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ইতিমধ্যে বক্তব্য উত্থাপন করেছে। আমি আসলে রাজনৈতিক দায়িত্বে এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলে থাকি, এবং আমাদের যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রয়েছে তারা অন্য বিষয়গুলোতে কথা বলে থাকে। তারপরে একটু উত্তর দিই। দেখেন, আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের অমিত ভাই, তিনি কিন্তু চমৎকার বলেছেন যে আমরা গতকাল এই সংকট মোকাবেলায় আমরা অনেক বিশেষজ্ঞ মহলের সাথে আলোচনা করেছি, এবং সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, এমনকি সাংবাদিকদের, যে এই সংকট একটি জাতীয় সংকট। এই সংকট মোকাবেলায় যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে দেন। দেখেন, এটা আপনাকে স্বীকার করতে হবে যে মধ্যপ্রাচ্যে যে সময় যুদ্ধ হচ্ছিল, এখনও তো কখনো স্থগিত কখনো হচ্ছে, এই যে জ্বালানির দামটা বাড়লো, এটা তো বিএনপি সরকারের কারণে না, বরং এই যে যুদ্ধের কারণে আসলে সারা পৃথিবীতে যেখানে জ্বালানির দাম বেড়েছে, এমনকি বাংলাদেশের সরকার শুরুতে চেষ্টা করেছিল জ্বালানির দামটা না বাড়িয়ে কিভাবে সমন্বয় করা যায় বা সংকট মোকাবেলা করা যায়, কিন্তু একটা পর্যায়ে যে সময় দেখলো আসলে পাচার হওয়ার আশঙ্কা আছে, কারণ প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ বিভিন্ন জায়গায় দাম বেড়েছে, তখন এই আশঙ্কা জায়গা থেকে বাড়াতে আসলে বাধ্য হয়েছে। আচ্ছা, এবার এই যে লোডশেডিং হচ্ছে, আসলেই গ্রামগঞ্জের মানুষ কষ্টে আছে, এটা আমি অবশ্যই স্বীকার করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। দেখেন, 16 বছরের যে সংকট সমস্যা, এছাড়া 18 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেটাও সম্ভবপর হয়নি, সব মিলে প্রায় 18 বছরের যে সংকট সমস্যা, এবং এর আগে ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব তারাও 2 বছর, সব মিলে প্রায় 20-21 বছরের সংকট এবং সমস্যা, এগুলো বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রেই বলা যায় পেয়েছে। কিন্তু এখন এই সংকট একটা শেষ করি, জন্য যে কি বেসরকারি খাতকে আমি উত্তরে আসবো। এখন এই সংকট মোকাবেলা করার জন্য আমি মনে করি বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে। এই যে সর্বশেষ একটি টার্মিনাল, সেটি আসলে এক প্রকার নষ্ট হয়ে আছে, বিকল হয়ে আছে, তাই না? তো এই যে টার্মিনাল বিকল হয়ে গেল, এটা কি বিএনপির দায়? এখন এই মুহূর্তে যদি আপনার এই বিল্ডিংয়ে আগুন লাগে, তো কোনো কর্মকর্তা কর্মচারী পরিকল্পিতভাবে লাগায়নি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে যদি দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আপনি এই টেলিভিশনের যিনি এমডি বা সিইও, তাকে যদি আপনি ফাঁসি দেন তাহলে কি হবে বলেন? তাকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করান, এই যে সমস্যা হয়েছে এর জন্য আসলে কেউই দায়ী না। এই যে টার্মিনালটা এই মুহূর্তে আসলে বিকল হয়ে আছে, এর জন্য তো বিএনপিকে আপনি দায়ী করতে পারেন না। হ্যাঁ, বিএনপি তারপরেও দায় নিচ্ছে এবং জনগণের কাছে বারংবার দুঃখ প্রকাশ করছে এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে। বেসরকারি খাতের যেটি আলোচনা হয়েছে, দেখেন, যেহেতু আসলে প্রতিনিয়ত ভর্তুকি দেওয়া লাগছে, এবং মানে বেসরকারি খাতে গেলে ভর্তুকি দেওয়া লাগবে না, আসবো আমি, তো ভর্তুকি দেওয়া লাগছে, এটি নিয়ে অনেক বিশেষজ্ঞ মহল তারা পরামর্শ দিয়েছে যে একটা অংশ আপনারা প্রাথমিকভাবে চেষ্টা করে দেখেন যে বেসরকারি খাতে দেওয়ার মধ্য দিয়ে এই ভর্তুকি কমানো যায় কিনা। যে কোম্পানির কথা বলছেন শুধুমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে বিষয়টা এরকম না, অনেকগুলো কোম্পানি আবেদন করেছে, যেটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে ক্লিয়ার করেছে যে অনেকগুলো কোম্পানি আবেদন করেছে এবং সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা আসলে এরকম না, যাচাই বাছাই চলছে এবং আরো বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং সরকারের আরো যে মহল রয়েছে তাদের সাথেও আলাপ আলোচনা চলছে। সব মিলে যেটি জনগণের স্বার্থকে রক্ষা করে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, এই বিষয়ে গেল। এবার আমি আরেকটু বলি, আমাদের সাংবাদিক ভাই যে কথা বলেছিলেন যে বিএনপি এবং জামাত একসাথে সরকার চালিয়েছে, একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে, তো এক্ষেত্রে বিএনপি যদি আসলে জনগণের কাছে ঘৃণিত না হয় তাহলে এনসিপি কেন জামাতের সাথে জোট করে ঘৃণিত হবে? দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে ছিল, নেতৃত্বে ছিল কে?
বিএনপি, এবং ওই সময় জামাত ইসলাম ছিল মজলুম, তাদের কথাবার্তা আচরণ দেখেন। আর যে সময় জামাতের নেতৃত্বে এনসিপি জোট করেছে, নেতৃত্বে জামাত ইসলাম, তারা এখন এখন মজলুম দেখেন, না। শেষ করি, এখন বিরোধী দলে যাওয়ার পরেই তাদের আচরণগুলো দেখেন, তারা বলা যায় মজলুম থেকে তারা আসলে জুলুমবাজ হয়ে গেছে, আচ্ছা। জালিম হয়ে গেছে। তাদের কথাবার্তাগুলোর বিশ্লেষণ করলে, শুনলেই বোঝা যায় যে সময় জামাত এবং বিএনপি বা অন্যান্য দল অপোজিশনে ছিল, ওই সময় কি বিরোধী দলে থাকা অবস্থায় এমপিদের অপকর্ম, অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের অপকর্ম আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে? কিন্তু এই প্রথম বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম ফ্যাসিস্ট হয়ে গেছে এবং তারা আসলে এক প্রকার জালিম হয়ে গেছে। এবং নেতৃত্বে কিন্তু এনসিপি নাই। আমি আগেই বলেছিলাম যে নেতৃত্বে থাকলে অনেক কিছু দায় নেওয়া লাগে না, যেহেতু নেতৃত্বে জামাত, এই জন্য এই জামাতের অতীতের সমস্ত অপকর্মের দায় এনসিপিকে নিতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, ফরিদুল হক সহ সামান্তা শারমিনরা জামাত সম্পর্কে এমন এমন মন্তব্য করেছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে। ওই মন্তব্য করার পরে যে সময় জামাতে এনসিপি যায়, সেই সময় এনসিপির সতীত্ব বলে কিছু থাকে না। আপনি যে দল সম্পর্কে এত কথা বললেন যে এই দল সংস্কার চায় না, এই দল স্বাধীনতা চায়নি, এই দল সার্বভৌমত্ব বিরোধী, এই দল মানচিত্র বিরোধী, এই দল ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই দল সংস্কার চায় না, আমি এই কারণেই বলছি যে এত কথা বলার পরে আপনারা কোন লজ্জায় আপনারা জামাতের নেতৃত্বে যোগ করলেন? ফরিদুল হক, আচ্ছা, আমি একটু ওনার কাছে নতুন নতুন টার্ম শেখা যায়। আমি সবসময় জানতাম নেতৃত্বে থাকলে তার অধীনে যা থাকে সবার দায় নেতার। এখন উল্টোটা জানলাম, যেহেতু বিএনপি নেতৃত্বে ছিল বিএনপির দায় নাই, আর যেহেতু এনসিপি নেতৃত্বে নাই এনসিপির দায়। খুব ইন্টারেস্টিং। কিন্তু আমি জানি যে ধরেন এখন এই জোটে অন্য সবার দায় জামাতের, কিন্তু এনসিপির দায় এনসিপির একার, জামাতের দায় এনসিপির না, কারণ আমি তো নেতৃত্বে নাই। কিন্তু যখন ওই জোটে বিএনপির জোটে যেটা জামাতের দায়ও বিএনপির, বিএনপির দায়ও বিএনপির। সো এই ব্যাখ্যাটা বুঝেছেন। আমি বলছি যে আপনারা জামাত সম্পর্কে যা বলেছিলেন, এত কথা বলার পরও কিভাবে জামাতে গেলেন? আচ্ছা যাই হোক, সেটা আমি ব্যাখ্যা দিছি অলরেডি কেন গেলাম, আপনারা যেতে বাধ্য করছেন। আমি স্পষ্ট বিশ্বাস করেন ভাই, কালকে গণভোটের রায় বাস্তবায়ন করুক বিএনপি। আমাদের এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করে নাই? কোনো দরকার নাই, কোনো দরকার নেই। এই জোটেরই কোনো প্রতারণা করেছে কিনা সেটি বলেন। সেই আলাপ পরে, গণভোটের রায় কেন পরে হবে? বিএনপির অবস্থান আগে যা ছিল এখনো তাই আছে, আপনি বলবেন। আমি একটু এটা বলি, সেটা হচ্ছে যে উনি খুব কায়দা করে, আমার ধারণা সন্দেহ হচ্ছে যে উনিও বসুন্ধরার সাথে কানেক্টেড কিনা। উনি কায়দা করে বললেন যে আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলছে না, আপনাদের মাননীয় মন্ত্রী তো ধরেন বসুন্ধরার সাথে কানেক্টেড, তো আপনাদের হাসনাত আব্দুল্লাহ নিজে ছিল, চিঠি দিয়েছিল। মাননীয় মন্ত্রীর অনেক সেখান থেকে আপনারা খাবার নিছেন, ইফতার প্রোগ্রাম করেছেন। এই করে কে ইফতার প্রোগ্রাম কোথায় করেছে? আন্দাজে বান্দাজে মিথ্যা কথা বলেন না। নিজেই বলেছে, ওই যে জানে আলম আপু। আচ্ছা, কোথায় বলছে এটা? আপনি একটা ছবি জানে আলম আপু নিজে বলেছে, কি বলেন? নাই আল্লাহ, সব জায়গায় নিউজ আছে না। একটা ইফতার প্রোগ্রাম আর বাংলাদেশের জ্বালানি খাত বসুন্ধরা রাতে তুলে দেওয়া, দুইটারে আপনি এক করেন না। এই বিষয়ে আপনার সাথে আমার অনেকগুলো কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন, রাজনীতি করেন, আমি আগেই বলেছি যে মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন আমি সেটাই বললাম আপনাকে। একটু মানুষের কথা চিন্তা করেন। একটা ইফতার প্রোগ্রাম আর আপনি বাংলাদেশ রাষ্ট্রের জ্বালানি খাত আপনি স্বীকার করলেন যে আপনি বসুন্ধরা ধরে নেন, যদি আপনারটা সত্য হয় ধরে নিলাম, ডায়লেমা তৈরি করেন না, ফেলাসি তৈরি করেন না। আমি বলি এবার, উনি বলছে না যে বেসরকারি খাত বিভিন্ন কোম্পানি, কোন কোম্পানির আবেদন এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের হাতে যে আবেদন এসেছে সেটা আপনাকে বলি। 24শে মে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এখন আবার দিছে কি আনবির বসুন্ধরা, ওই যে ধর্ষণের অভিযুক্ত যেটার বিরুদ্ধে, সে আবেদন করছে জ্বালানি মন্ত্রণালয়, ব্যয়ের মন্ত্রণালয়, ব্যয়তন্ত্রের যে অ্যাম্বাসেডর বললাম না, তার মন্ত্রণালয় আবেদন করেছে 24শে মে। এই মন্ত্রণালয় 2রা জুলাই বিপিসির কাছে একটা লেটার ফরওয়ার্ড করছে, ওই যে আবেদন পত্রটা সংযুক্ত করে। খেয়াল করেন, উনি বলছে কিন্তু অন্য কোম্পানিগুলো আবেদন করেন, এটা কিন্তু বসুন্ধরার আবেদনকে সংযুক্ত করে বিপিসি কে করেছে যে এটা পর্যালোচনা করা যায় কিনা। বসুন্ধরা যে আবেদন করেছে, বসুন্ধরা 3টা জিনিস চেয়েছে: আমদানি, সংরক্ষণ, পরিশোধন, বিতরণ, মানে পুরো জ্বালানির যা যা কাজ থাকে। আচ্ছা, 14 জুলাই বিপিসি একটা 11 সদস্যের কমিটি গঠন করেছে, তাদেরকে 2 দিন সময় দিয়েছে যে আপনারা এটা পর্যালোচনা করে জানান। এরপরে জানি না এরপরে কি হয়েছে, কিন্তু 26শে জুলাই বিপিসির চেয়ারম্যানকে সরাই দেওয়া হয়েছে। এরপরে 2রা আগস্ট নতুন আরেকজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি এই দায়িত্ব নিয়ে 6 তারিখে বিপিসির আইন বিভাগ কিংবা অন্যদেরকে বলেছে যে 10 তারিখের মধ্যে একটা আইনের খসড়া তৈরি করে দেন, যেভাবে বেসরকারি খাতকে কিংবা এই যে বসুন্ধরা গ্রুপকে কিভাবে জ্বালানির ইয়েটা তুলে দেওয়া যায়। এবং ওই 6 তারিখেই ওনাকে প্রমোশন দিয়ে
অতিরিক্ত সচিব থেকে সচিব করা হয়েছে। পুরো নেক্সাসটা ক্লিয়ার। এই যে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু বেআইনতন্ত্রের অ্যাম্বাসেডর, সে হচ্ছে ব্যর্থ ধরেন আগের বারের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, এবার তাকে বানানো হয়েছে প্রতিমন্ত্রী, এবার তাকে বানানো হয়েছে মন্ত্রী। কনসার্টে গুলি করে মানুষ মারছিল, এই যাত্রাবাড়িতে ধরেন বিদ্যুতের দাবিতে আন্দোলনে এক এমপিরে দৌড়ানি দিছিল, এই লোক এটা করেছিল। আচ্ছা, জ্বালানি বিদ্যুৎ গ্যাস এইটার যে জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা মানে জাতীয় নিরাপত্তার ইস্যু। ইতিমধ্যে বিদ্যুৎ খাতকে প্রাইভেটাইজেশন করে ইভেন আদানির কাছে আমার বিদ্যুৎ দিয়ে দেওয়া হয়েছে। আমার শত্রু রাষ্ট্র আদানি হচ্ছে হিন্দুত্ববাদের বসুন্ধরা, তার কাছে আমার বিদ্যুতের ইয়ে দেওয়া আছে। আদানি কি মাত্রায় কি প্রেশারাইজ করে ইন্টারিম সময় টাকা আদায় করছে, ইন্টারিমের লোকজনদের কাছে আপনি জিজ্ঞেস করে দেন। রেজনার বন্যার ইয়ে আছে, ইন্টারভিউ আছে এটা নিয়ে, আপনি এটা দেখেন। আচ্ছা, এরপরে এলপিজিটা পুরোটাই হচ্ছে দিয়ে দিয়েছে শেখ হাসিনা ইয়ের কাছে, প্রাইভেট সেক্টরের কাছে। যে টার্মিনালে আগুন লেগেছে, দেখেন টার্মিনালের আগুনকে উনি আপনার এই টেলিভিশনের আগুন নিয়ে উদাহরণটা দিল। আপনারা তদন্ত কেন করতেছেন না? এই আগুনটা কে লাগালো? আপনি কিভাবে জানেন এটা অ্যাক্সিডেন্ট? এটা যে স্যাবোটাস না, এটা কিভাবে জানেন? ওইখানে দুইটাই বেসরকারি কোম্পানি, যে দুইটা টার্মিনালই বেসরকারি কোম্পানি। টার্মিনালে আগুন লাগলে আপনি 15 দিনে এটা রিকভার করতে পারেন না, তাহলে আপনি আবার কোনো আরেকটা প্রাইভেট সেক্টরে এটা দিচ্ছেন। আপনি নতুন টার্মিনাল করেন, উদ্যোগ নেন, এটা তো আপনি করতে পারতেছেন। এবং আমরা কেন এই রিপোর্ট জানতে পারছি না? এই রিপোর্ট আমরা কি জানতে পারবো না, নাকি আপনারা 2/3 মেজরিটি সরকার থেকে সব আপনারা জানবেন? বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে কিনা? এলপিজি অলরেডি শেখ হাসিনা পুরোটাই প্রাইভেট সেক্টরে দিয়ে রাখছে, সেখানে বসুন্ধরারও পার্ট আছে। আচ্ছা, অন্যান্য আরো প্লেয়াররা আছে। এখন এই যে মানে পেট্রোলিয়ামটা ছিল শুধুমাত্র পাবলিক সেক্টরে। আমাদের ধরেন যে সমস্ত জনগুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস পাবলিক সেক্টরে আছে, এর ভেতরে পেট্রোলিয়াম আর সার আছে, সারেরও একটা সামান্য অংশ প্রাইভেট সেক্টরে আছে। কিন্তু এইটাকে এখন তারা একটা উদ্যোগ নিয়ে এটাকে এখন প্রাইভেট সেক্টরে দিয়ে দেবে। উদ্যোগ নেওয়াটা এদের একটা কমন একটা ধরেন প্যাটার্ন তৈরি করছে। মানে হইছে কি, সমস্যাটা কি আমি বলি, সমস্যাটা কি আমি বলি, সমস্যাটা হচ্ছে যে তারেক রহমান সাহেব একটা স্লোগান দিছিলেন না, টেক ব্যাক বাংলাদেশ। তো ওনারা মনে করছেন কি বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে হবে, 2006 নিয়ে যেতে হবে। মন্ত্রীরা হয়তো এইভাবে বুঝছে বিষয়টা, উনি 2006 নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ এই প্যাটার্নটা বাংলাদেশের জনগণ বোঝে না। আপনি প্রথমে একটা কৃত্রিম সংকট তৈরি করেন, সরকারি প্রতিষ্ঠানকে কাজ করতে দিবেন না, সংকট তৈরি করেন, তারপরে আপনি দাম বাড়ান, বেসরকারি খাতে দিয়ে দেন। আগের বার জ্বালানি নিয়ে যেটা হয়েছে, আবার এই নতুন একটা নাটক শুরু হয়েছে। এই পুরো নাটকটাই হচ্ছে কি আবার এই বেসরকারি খাতে দিয়ে দেওয়ার জন্য একটা ধরনের পায়তারা। আপনি দেখবেন কয়েকদিন পরে এটাই হবে। তো এই যে পায়তারা এইগুলো করে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা স্টেপস আপনার দেখতেছে, কারণ এখন জাস্ট মোবাইলে প্রতি মুহূর্তের খবর চলে আসে, প্রত্যেকটা স্টেপস দেখা যাচ্ছে। এইগুলো করে ওনারা পার পাবে। সমাধান কি আপনাদের? সমাধানের জন্য আপনারা ডাকেন, আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, যেমন না এটাকে আমি মুখস্থ করে নিয়ে বসে আছি, আপনার মাথায় আপনার সমাধান দিতে পারবেন না, এটা হয় সমাধান ইনস্ট্যান্ট তো নাই, সমাধান ইনস্ট্যান্ট নাই। আমি আপনাকে দিই, তাহলে আপনি শুনেন, টাইম দিবেন না, 2-3 মিনিট টাইম তো লাগবে। বললেন যে আপনার হাতে সমাধান আছে, তো টাইম লাগবে না দিতে। এটাকে মুখস্থ করে আমি কি জ্বালানি বিশেষজ্ঞ? আমি প্রথম সমাধান হচ্ছে আপনি স্বীকার করেন, আপনি গভর্নমেন্টে আছেন, স্বীকার করেন আপনার এই যে জ্বালানি বিদ্যুৎ গ্যাসের যে ক্রাইসিস, ইটস এ ন্যাশনাল ক্রাইসিস। এটা আপনি ডিক্লেয়ার করেন। নিজে বললাম জাতীয় সংকট বলেছেন না, তাহলে জাতীয় সংকট কি আপনার এই মন্ত্রী একা সমাধান করবে? আমাদের বাংলাদেশের মন্ত্রী তো বলেছে আপনার এই ব্যয়তন্ত্রের মন্ত্রী একা এটা সমাধান করবে? প্রধানমন্ত্রীকে বলেন ন্যাশনাল কল করতে, ন্যাশনাল ক্রাইসিস তো কল করেন, আমরা সমাধান দিচ্ছি। অলরেডি আজকে সন্ধ্যাবেলা আমাদের পার্টির প্রধান উনি একটা সমাধান, একটা রূপরেখা দিয়েছেন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। এটা 2 মিনিটে এখানে বলা সম্ভব না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের জনগণ জানে, মিডিয়াতেও এটা একটু সময় দেন, এটা মিডিয়াতেও আছে। আমি আপনাকে একটা দুইটা জিনিস একটু বলি, আমি শেষ করি, একটা দুইটা বের করা আছে আবার। এই একটা দুইটা জিনিস হচ্ছে আপনার, একটা দুইটা জিনিস বলি। এই যে একটা দুইটা জিনিস হচ্ছে ওনারা কি করছে, আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ছিল 42 দিন, এটা 10 দিনে নিয়ে আসছে। তার মানে হচ্ছে যাতে করে বসুন্ধরা ধরেন এই দরপত্রে আন্তর্জাতিক প্লেয়াররা যাতে আসতে না পারে, এগুলো সব কায়দা করে শয়তানিগুলো করা। এই সমস্ত শয়তানি তো আমরা এগুলো বুঝি। হ্যাঁ, তারপরে হইতেছে গিয়া তড়িঘড়ি করে ধরেন আপনার মনে করেন এই যে আমি আপনার যে টাইমলাইনটা বললাম, টাইমলাইনটা বলার কারণটা হচ্ছে এটা 24 মেতে 10 হয়ে গেছে, এর ভিতরে চেয়ারম্যানকে সরাই দিচ্ছে, তড়িঘড়ি করে 3 দিনের মধ্যে আইন করতে হবে, 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। এটা তো একটা তড়িঘড়ি, বোঝা যাচ্ছে যে বসুন্ধরাকে দিয়ে দিতে হবে। সম্ভবত বসুন্ধরার সাথে একটা বড় ধরনের লেনদেন হয়েছে এদের, এই জন্য এটা দিয়ে দিতে চায়। তো এইটা তড়িঘড়ি করে আপাতত বন্ধ করেন, অংশীজনদের সাথে বসেন,
আলাপ করেন। ন্যাশনাল ক্রাইসিস আপনি একা একা সমাধান করতে পারবেন না, আপনি এত শক্তিশালী সরকার না। এই ধরনের ডাম মন্ত্রীদেরকে নিয়ে, এই ধরনের ওই যে টেক ব্যাক বাংলাদেশ বলতে বোঝে হচ্ছে যে বাংলাদেশকে 2006 নিয়ে যেতে হবে, এই ধরনের মন্ত্রীদেরকে নিয়ে আপনারা বাংলাদেশকে বাঁচাইতে পারবেন না। ন্যাশনাল ক্রাইসিস ডিক্লেয়ার করেন, সবাইকে নিয়ে বসেন, বসে আলাপ করেন। দেখেন আসলে অবস্থা হয়েছে কিনা এটাও তো আপনার কাছ থেকে শুনবো। রাশেদ খান, ফরিদুল হক অনেক প্রসঙ্গ আসলে সামনে তুলে নিয়ে এসছে, যদি যুক্তি খণ্ডন করেন, আমার হাতে সময় একেবারে কম। আচ্ছা, মানে বেসরকারি খাতে আসলে যারা না, এটা নিয়ে আমি আমার মন্তব্য অলরেডি দিয়েছি, তার কাছে সমাধান চেয়েছিলাম। তিনি বলছেন যে আপনারা জাতীয় কনফারেন্স রাখেন, সেখানে তারা মন্তব্য দিবে। ঠিক আছে, অবশ্যই আমি মনে করি যে এর আগে যে সময় মানে জ্বালানি নিয়ে সংকট শুরু হয়েছিল, তখন সংসদে একটা কমিটি গঠন করা হয়েছিল, সামনে তো অধিবেশন হবে, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আই থিঙ্ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি নিজেই বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না, আমরা একে অপরের পরিপূরক। তার মানে এই সংকট আমাদের অপোজিশনে যারা আছে তারা গণ অভ্যুত্থানের শক্তি, তাই না? আবার ক্ষমতায় যারা আছে তারাও গণ অভ্যুত্থানের শক্তি। আমরা কিন্তু কেউ দেশের শত্রু না, জনগণের শত্রু না। সুতরাং আপনি যেহেতু বুঝতেছেন যেটা এইটা জাতীয় সংকট, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এখন জাতীয় সংকট মোকাবেলা করার জন্য আপনাকেও তো এগিয়ে আসতে হবে, আপনার জায়গা থেকে আপনাকে প্রস্তাব দিতে হবে। এখনো পর্যন্ত আপনি সমালোচনা ছাড়া কোনো প্রস্তাব দিতে পেরেছেন, কোনো পরামর্শ দিতে পেরেছেন? আপনি এই ইস্যুকে পুঁজি করে বলছেন বিএনপিকে আর সময় দেওয়া যাবে না, বিএনপি পতনের আন্দোলন করতে হবে। তো বিএনপির পতন হলে কি আপনি ক্ষমতায় যেতে পারবেন? না, প্রস্তাবনা দেওয়া হয়েছে না, কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যদি সত্যি বসুন্ধরাকে দেয় তাহলে আমরা আসলে বিএনপি পতনের শোনেন, এর আগে যেটি বলছিল যে মানে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের কথা বললেন, এই বিষয়গুলো আমার নজরে আসেনি, কোনো পত্রিকায় এখনো পর্যন্ত আমি দেখি না। তিনি বললেন ফেসবুকে তারা লিখতেছেন, এটি আমি দেখেছি। সেতু বিভাগের ওয়েবসাইটে সেতু সচিবের সাথে মিটিং করে আসছে। আসিফ মাহমুদ যে সময়, শেষ করি আমি, আসিফ মাহমুদ যে সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ওই সময় অনেক জায়গায় অভিযোগ এসেছে। প্রবাসী সাংবাদিকরা থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ, আমি নাম বলছি না, বাংলাদেশের অনেক সাংবাদিকরা নিউজ করেছে। দেখেন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় ওইটা প্রকাশিত হয়েছে এরকম না। আসিফ মাহমুদ কাজ দেওয়ার বিনিময়ে 5 থেকে 10% কমিশন নিত ঠিকাদারদের কাছ থেকে। এখন এই যে দুর্নীতি হয়েছে ইন্টারিমের সময়, সেটা তো টিআইবি বলছে, এবং টিআইবির যে নির্বাহী পরিচালক সে ঐক্যমত কমিশনের সদস্য ছিল। তার মানে কি আপনাদের সরকারের আবার ডাইলুট করতেছেন? টিআইবি ঘুষের কথা বলেছে, এটা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কথা বলেছে, ডাইলুট করেন না। আসিফ মাহমুদ কি সরকারের ছিলেন না? সরকারি কর্মকর্তা আর সরকার এক জিনিস না। সরকারে ছিল, শুনেন, সরকারি কর্মকর্তা সরকার, আপনি এটা করতেছেন, আপনি এটা জানেন না। আসিফ মাহমুদ কতটুকু দুর্নীতি করেছে করে না সেটা আপনিও জানেন। ওপেন সিক্রেট, আপনি সরকারে আছেন, আপনি এটা ওপেন কথা বলে সে দুবাইয়ে ওই যে প্রায় 2 সপ্তাহ মতো ছিল না, বেসরকারি সফরে কেন গিয়েছিল? যে পরিমাণ উপার্জন করেছে রাখার জন্য। দুর্নীতি দমন কমিশনে হাসনাত এবং সার্জিস কেন গিয়েছিল? সরকারের থেকে সেখানে যাতে এই গাজী সালাউদ্দিন তানভীর, তাই না, তার বিরুদ্ধে যাতে সঠিকভাবে তদন্তটা না হয়, এজন্য ওই দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছিল তো এনসিপি। সুতরাং দেখেন, গাজী সালাউদ্দিন, আপনারা এটা রিওপেন করেন, এই ফাইল রিওপেন করেন, তাই তো হবে অপেক্ষা করেন, সময় দেন। এখনকার সংকট আপনিও বোঝেন যে এখন সরকার নানানমুখী ওই যে অতীতের উত্তরাধিকার সূত্রে যে সংকটগুলো রেখে গেছেন এগুলো মোকাবেলা করতেছে। আর আপনারা তো বিরোধী দলে, এখন এই মুহূর্তে তদন্ত শুরু করলে আপনারা বলবেন যে আমরা নাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। হ্যাঁ, এমনকি আপনারা বিএনপিকে নানান কারণে কৌশলগত অবস্থান নিতে হচ্ছে। আপনারা আপনাদের মিনিমাম একজন নেতা দুর্নীতির সাথে আপোষ করতেছে। আচ্ছা, এবার শুনেন, তিনি আরো বলেছিলেন আমার বিষয় শুরুতে, এটার উত্তরটা এক লাইনে বলেন, আমাদের হাতে সময় কম, আমরা আগে অতিথিকেও ওনাকে দিয়ে শেষ করেন। এইটার একটু উত্তরটা দিয়ে সর্বশেষ কথা হলো, দেখেন, উনি বলেছিলেন যে আমি কি আসলে আমি এখনো পর্যন্ত যতগুলো অভিযোগ উত্থাপন করেছি, দেখেন আজকে একটা অভিযোগ আমি তুলেছিলাম যে আসিফ মাহমুদ 2024 সালের 7 আগস্ট আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। তো এটি যখন মিডিয়াতে এসেছে, আসিফ মাহমুদ আমাকে মেসেজ করেছে, সে বলেছে যে ভাই এটা তো আসলে অফিসিয়ালি বলার জন্য আমি বলি নাই, আমার কাছে মেসেজ আছে। তো আমার প্রশ্নটা হলো যে গণ অভ্যুত্থানের সময় কে কি করেছে সেটা প্রকাশ করার দায়িত্ব কি আপনার না? যেমনি ভাবে বিএনপি সরকারের দায়িত্ব বলছেন কারা কারা দুর্নীতি করেছে প্রকাশ করা, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের সময় হাসনাত এবং সার্জিসের ভূমিকা সম্পর্কে নাহিদ ইসলাম মুখ খোলে না কেন? এবং আমি যে এই যে ইন্টারিমের 18 মাস এবং এখনো পর্যন্ত যে অভিযোগগুলো সামনে উত্থাপন করতেছি, এগুলো নিয়ে আপনাদের কেন প্রতিক্রিয়া নাই? আমি তো যা চাই যে নাহিদ ইসলাম, আমি যে বক্তব্যগুলো দিয়েছি, নাহিদ ইসলাম বলুক যে রাশেদ খান আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন, শোনেন, দুর্নীতির সাথে বিএনপি সরকার কোনো আপোষ করছে না, কিন্তু এনসিপির 1 ডজন নেতা নানান ভাবে দুর্নীতির সাথে জড়িয়েছিল,
থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনে, এটা কি দুর্নীতি না? এই যে আপনি বলতেছেন, আপনি নিজেই বলেছিলেন আমাদেরকে ধনিক শ্রেণী যারা আছে তারা অনুদান দিচ্ছে। আসিফ মাহমুদ নিজে বলেছে কিছুদিন আগে, নাহিদ ইসলাম ইন্টারিমের সময় বলেছিল, সেই ধনীরা কারা? দুর্নীতিবাজ নাকি আসলে সৎ লোক? আপনারা এত স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করেন, রূপায়ণ কার্যালয়ের ভাড়াটা কে দেয় এখনো পর্যন্ত বলেন না। আমরা ফিরবো ভাড়া বাকি 3 মাসের ভাড়া বাকি আছে, সরকারের কাছে আবেদন করব। আচ্ছা, আবেদন সরকারের কাছে টাকা দাও, ভাড়া বাকি আছে। এরাহিনা মাঝখান আপনাকে দিয়ে শেষ করতে চাই। রাজনৈতিক হয়তো নামাডল চলছে নানা ইস্যুতে, কিন্তু সেটি সরকার পতন হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা আসলে আপনার দৃষ্টিতে মনে হয় কিনা? বিরোধী দলের যে দাবি, কোন আন্দোলনে তারা এটি শেষ বাক্যে রাখে। আপনাকে প্রথম বলি যে আসলে বাংলাদেশে বহু বছর ধরে অনুগত বিরোধী দল থাকতে থাকতে যে কোনো সরকার মনে করে যে বিরোধী দল মানেই একটা অনুগত বিরোধী দল থাকবে, বিরোধী দল মানে স্ট্রং বিরোধী দল থাকবে, এটাই হলো গণতন্ত্রের একটা বড় কথা। দ্বিতীয় হলো যে এই যে যেটা আমাদের ইয়ে সম্পর্কে, বিদ্যুৎ সম্পর্কে বলছি, আমাদের তো এখন উৎপাদন হয় 16,000 মেগাওয়াটের একটু বেশি, এখন লোডশেডিং হচ্ছে 3,500। একটা ব্যাপার বলি যে আওয়ামী লীগের এই 16 বছরে 15 বছরে আসলে ওই যে বেসরকারি খাত ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট গুলিতে যে পরিমাণ মানে এত উচ্চ ট্যারিফ ছিল, যার দায় কিন্তু সরকারকে নিতে হয়েছে। সেই বোঝা কিন্তু এখন সেই বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আর একটা হলো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ফেব্রুয়ারিতে উপসাগরে যুদ্ধ বাঁধার পরই তো আমাদের সরকার সচেতন হওয়ার কথা ছিল যে সামনে আরো বড় কিছু হতে পারে। কেন আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় এ ব্যাপারে আগের থেকে সতর্ক হলো না? মহেশখালীতে যে টার্মিনালে আগুন লেগে ত্রুটি হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, স্যাবোটেজও হইতে পারে, যেটাই ঘটুক না কেন তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে। আমার মনে হয় যে এটা এখন সত্যি একটা বড় ক্রাইসিস আমাদের জন্য আর কি। কারণ আপনি জানেন যে আমাদের নগর জীবন না, গ্রামের জীবনও কিন্তু এই বিদ্যুৎ নির্ভর হয়ে গেছে। একবার মানুষ সুবিধা পেলে সেই সুবিধার থেকে বঞ্চিত হতে চায় না। আমি আশা করব যে আমরা সবাই চাই যে এই অন্তত এই পার্লামেন্ট লাইভলি হোক এবং সরকারি দল এবং বিরোধী দল মিলে ক্রাইসিসগুলো মোকাবেলা করুক। জি অবশ্যই। আমি 10 সেকেন্ড একটু বলতে চাই, শোনেন, যেহেতু আমাদের সাংবাদিক ভাই শেষ করেছে, যে 11 দলীয় জোট তাদের তো ছায়া মন্ত্রিসভা আছে, ছায়া প্রধানমন্ত্রী আছে, আগামীতে কর্নেল অলি আহমেদ ছায়া রাষ্ট্রপতি হতে যাচ্ছে এবং ছায়া মন্ত্রিসভা নাই এখনো বানানো, ছায়া প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। না না না, আমার কথা হলো কর্নেল অলি সাহেব প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, বলা যায় না। আপনাদের যে আপনারা শুধু শুধু হুইপকে ঠিক করেন, স্বপ্ন দেখেন। আপনাদের যে আসলে এই যে ছায়া জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি তার পক্ষ থেকে একটি সমাধান আপনারা প্রেস ব্রিফিং করে জাতির সামনে হাজির করেন। যদি আপনারা সরকারের থেকে ভালো পরামর্শ আপনারা হাজির করতে পারেন, আমি আপনাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কথা দিচ্ছি, আপনাদের পরামর্শগুলো গ্রহণ করুন। আপনারা আমরা একটা ইয়ে দিয়েছি, নাহিদ ইসলাম একটা ইয়ে দিয়েছি। নাহিদ ইসলাম ওইটা ফেসবুকে পোস্ট, আর আনুষ্ঠানিকভাবে বলা এরকম না। ঠিক আছে, আপনাদের ছায়া যে প্রতিমন্ত্রী আছে, মন্ত্রী আছে, জ্বালানি এবং বিদ্যুৎ, তাকে দিয়ে আপনারা সাংবাদিক সম্মেলন করেন। না, ছায়া মন্ত্রণালয় এখনো করা হয়নি, করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। এলাহিনা আজকে অনেক ধন্যবাদ। রাশেদ খান এবং একই সাথে ফরিদুল হক, আপনাকেও ধন্যবাদ। আবারও হয়তো কথা হবে, রাজনীতির আলোচনা চলতেই থাকবে। আগামীতে আবারও আপনাদের সাথে নিশ্চয়ই আমরা আলোচনা করব। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।